বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিশেষ অনুরোধ, প্রতিটি গল্প শোনার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এতে হয়তো আপনাদের বিশেষ কোনো উপকার হবে না, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হব। কারণ আপনাদের মন্তব্য থেকে আমি বুঝতে পারি আমার পাঠের গুণগত মান কতটা উন্নত হচ্ছে এবং কোথায় আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই কমেন্টে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আমাদের আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম যাহা ৬৪ তাহা ৬৫। সাত সকালে শ্রীমান গোবর্ধন এসে কথা পাড়ল। আপনার কাছে এলাম দাদা। আচ্ছা বলুন তো, বউকে জন্মদিনে কি প্রেজেন্ট দেওয়া যায়? আচ্ছা আমি কি করে বলবো? আমি কি ৭ জন্মে বিয়ে করেছি যে? বারে, বিয়ে না করলে কি হয়? প্রেজেন্ট দিতে হয় তা জানেন না? আহ, কি করে জানবো? মাথায় নেই তো মাথা ব্যথা। বই নেই আসলে, তো তাকে প্রেজেন্ট দেওয়ার ভাবনা। আহা, বউকে না দিন, কাউকে না কাউকে কখনো না কখনো প্রেজেন্ট তো দিয়েছেনই। বোনের জন্মদিনে কি বান্ধবীর জন্মদিনে দেননি কি? প্রেজেন্ট আবার কি দেব? সে তো টাকা কড়ির ব্যাপার, কিনে কেটে দিতে হয়। সেই দিক দিয়ে আমি অকাট্য। তার মধ্যে কিন্তু আমি নেই ভাই। আমাকে তার করাতে কাটা যায় না। কেননা আসল টাকাই তো আমার নেই। টাকা থাকলে তো তবেই উল্টে কাটার কথা। টাকাটাকে উল্টে দেখে গোবর্ধন কথাটার মালুম পেল বোধহয়। বুঝে সুঝে তারপরে সে বলল, তাহলে প্রেজেন্ট দিতে হলে করেন কি? নিজেই প্রেজেন্ট হই। অভাবে স্বয়ং প্রেজেন্ট হয়ে যাই, অগত্যা। নিজেই প্রেজেন্ট হন? কি আর করব, তাই তো হচ্ছি। স্কুলে সেই পটরদশা থেকেই রোল কলের সময় সে প্রেজেন্ট স্যার করতে করতেই কেবল নিজেকেই নয়, অন্য ছেলের জন্য প্রেজেন্ট দিতে দিতেই শিখলাম যে প্রেজেন্ট হিসেবে আমি নিজেও কিন্তু কিছু ফেলনা নই একবারে। কিন্তু আমার তো আর তা হলে হবে না, গোবর্ধন জানায়। আমাকে তো কিছু একটা দিতেই হবে বউকে, বিশেষ করে এমন দিনটায়। হ্যাঁ, বউকে দিতে হলে তো শাড়ি টাড়ি গয়না টয়না এইসবই দিতে হয় শুনেছি। তাতেই নাকি বউরা বেশ হাসি খুশি হয়ে থাকে। না না, সে তো ওর বিস্তর আছে, শাড়ি গয়নার কোনো অভাব নেই ওর। অন্য নতুন কিছু দিতে হবে। তাহলে এক কাজ করো, তাহলে সেদিন নিজেই সেখানে প্রেজেন্ট হয়ে যাও না বইয়ের কাছে। সবসময় বইয়ের কাছাকাছি থাকো, বইয়ের পায়ে পায়ে ঘুরঘুর করো সারাদিন, বিড়ালের মতন বেড়াতে থাকো। আহ, এটা নতুন কি হলো? আমি তো সবসময় বইয়ের কাছাকাছি থাকি, দিনরাত। যখন আমাদের এক বাড়িতেই থাকা, বললাম না যে নতুন কিছু দিতে চাই। আপনার কাছে তাই তো এলাম, নতুন কিছু। তখন আমার মাথা ঘামাতে হলো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এই ধরো, ২-৪ ছত্র কবিতা লিখে দিলে কেমন হয়? তা অবশ্য আমি দিয়েছি কোথাও কোথাও। আর ও লিখতে কোনো পয়সা লাগে না তো। হ্যাঁ, খাসা হয়, চমৎকার হয়। আমার কথায় লাফিয়ে উঠল গোবরা। শাড়ি গয়না তো ছড়াছড়ি, তা দিয়ে ওকে ভোলানো যাবে না। তার চেয়ে বরং ওই ২-৪ ছত্রের ছড়া ওর নাম জড়িয়ে যদি দেওয়া যায়, তো তার কিন্তু আর দাম হয় না। তা ঠিক, কবিতার কোনো দাম নেই, সে আমি জানি। হ্যাঁ, অমূল্য জিনিস দাদা, সত্যি। অমন জিনিস আর হয় না। নেকলেসের ছড়ার চাইতেও আপনার ওই ছড়ার দাম অনেক বেশি হবে। বেশ, তাহলে এক কাজ করুন। আমার বইয়ের নাম দিয়ে বানিয়ে দিন একটা কবিতা। এক্ষুনি, এক্ষুনি। আচ্ছা, তোমার বইয়ের নামটা কি? গোলাপি?
গোলাপি। আমি নাক সিটকলাম। গন্ধটা যেন কেমন লাগলো। এ আবার কেমন তোর নাম হে? এর ওর ডাক নাম বোধহয়। না, তুমি ভালো নামটা বলো। ভালো নাম? তা তো জানি নে। দাদা আদর করে এই নাম রেখেছেন তার শালির। হ্যাঁ? শালির? আবার আমার শালীনতাবোধ ক্ষুণ্ণ হয়। শালি কি হে? তার ভাদ্র বউ তো। ভাদ্র বউকে কি কেউ কখনো শালি বলে নাকি? না, না, বউ আমার বৌদির বোন না, তো যমজ বোন যে। ও তাই বলো? কিন্তু তাহলেও বউ ঝি এমন কেউ নাম রাখে কখনো? তবে হ্যাঁ, ঝিদের নাম গোলাপি হয় বটে। কিন্তু তাই বলে বউয়ের নাম? আমার কেমন সন্দেহ হয়। হর্ষবর্ধনকে নিতান্ত স্ত্রৈণ বলেই জানতাম। কিন্তু তিনি যে আবার তলে, তলে তার অবচেতনে একটুখানি ঝৈনও রয়ে গেছেন, ঘুণাক্ষরেও তো আমার ধারণা ছিল না। যাকগে, গোলাপি না হয় তার নাম হলো। তা এটা তোমার বউয়ের কোন জন্মতিথি হে? মানে গোলাপির এখন বয়স কত হলো? মানে এই জন্মতিথিতে কতই পড়বে সে? হ্যাঁ, এই তো গত বছর আমাদের বিয়ে হয়েছে। ১ বছর হলো। আ সে তো তোমাদের দ্বিজত্ব লাভের বয়স ১ বছর। আমি সেই ২য় জন্মের কথা বলছি না। ১ম জন্মের তারিখ ধরে হিসেব করলে কত হয়? ও সেটা তো দাদা জানেন। হ্যাঁ? তোমার বউয়ের বয়স তোমার দাদা জানতে চাবেন? তার মানে? আমি আশ্চর্য হই। না আসলে দাদা বৌদির বয়স জানেন তো। আর বৌদি আর আমার বউ যমজ বোন। বললাম না? ও তাই বলো। তা তোমার বৌদির বয়স কত? দেখুন সোজাসুজি তো আর দাদার মুখে কোনোদিন শুনিনি। তবে দাদা বলেন বটে মাঝে, মাঝে, রাগ করি অবশ্য। আমার হয়েছে সাঁড়াশি নিয়ে ঘর করা। বউ তো নয় যেন সাঁড়াশি। শব্দটিতে আমার করবার জো নেই। তা দাদা, এই ১৬ বছরের মেয়েকেই তো সাঁড়াশি বলে, তাই না? আরে সাঁড়াশি নয়, ষোড়শী। হ্যাঁ, ওই তা একই হলো আরকি। তা তোমার বউ তাহলে ১৬ বছরের খুকি একটা? তাই বলো? না, না, অত কম তো হবে না। ১৯-২০ তো হবে। তা ও একই কথা। ১৯ বছরের যত বিষ আর ১৬ বছরেও তার চেয়ে কিচ্ছু কম যায় না। ও জাত কেউটে যদি হয় অবশ্য। তো যাকগে, তা আমি ওই ১৬ বছরের উপরই ২-১ লাইনে লিখে দিচ্ছি, বুঝলে? মেয়েদের বয়স তো কম করে ধরলে কোনো ক্ষতি হয় না। তাতে বরং তারা খুশি হয়। তারপরে আমার কাব্য সাধনায় লাগা গেল। বিস্তর মাথা ঘামিয়ে বহুত কষ্টে সৃষ্টে ২ টি লাইন উতরালাম। এক ছত্র পয়ারে। জানাই তোমারে মোর প্রাণের প্রলাপ, প্রতিটি বর্ষের লাগি একটি গোলাপ। দেখে নাক কোঁচকালো গোবরা। মোটে ২ লাইন? কেন ২ লাইন কি কম হলো? ২ লাইনে আস্ত রেলগাড়ি চলে যায়। মালগাড়ি সমেত যায় তা জানো? কত ভাবধারা বয়ে যাচ্ছে এই ২ লাইনে। তার খেয়াল আছে? তা হোক কিন্তু ২ লাইন মাত্র তো। তবুও গোবরা খুঁতখুঁত করে। তা আমি বললাম, "আচ্ছা, না হয় ৪ লাইন করে দিচ্ছি। তার আর কি হয়েছে?" তা ভেবে দেখলাম বিয়ে একটা চতুষ্পদী ব্যাপার। যতই চতুর হোক, বিয়ের পর স্বভাবতই চতুষ্পদ হতে হয় সব্বাইকেই। সামান্য চেষ্টাতেই অসামান্য অপয়ারটিকে চতুষ্পদী বানিয়ে ছাড়লাম। জানাই তোমারে মোর প্রাণের প্রলাপ, প্রতিটি বর্ষের লাগি একটি গোলাপ। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। গোবরা খুশি হয়ে গেল। এইবার একজন আর্টিস্টকে দিয়ে ছাপার অক্ষর লিখে নিতে হবে। না, না, সে আমি না হয় লিখে দিচ্ছি। ছাপার অক্ষর লেখা এমন কি আর শক্ত? আর তার জন্যে আবার আর্টিস্টকে দিয়ে সাধতে হবে কেন? ৪ টে লাইনকে একখানা কার্ডের উপরে হরফের আকারে সাজিয়ে দিলাম। দেখে গোবরা বলল, "বাহ! চমৎকার হয়েছে। খাসা হয়েছে। হ্যাঁ, তাহলে এবার চলো আমরা যাই নিউ মার্কেটে ফুল কিনতে। ১৬ টা বাছাই করা সেরা গোলাপের তোড়ার সাথে এই কার্ডখানা গেঁথে নিয়ে তোমার বউকে গিয়ে দাওগে।" তো বাজারে এক ফুলওয়ালার দোকানে গিয়ে আমরা দুজনে হাজির হলুম।
ও ভাই, তোমার ভালো ফুল আছে? গোলাপ ফুল দিতে পারো আমাদের? হ্যাঁ বাবু, বসরায় গোলাপ দেবো? বসরায় গোলাপ? লোকটা কি ঠাট্টা করছে নাকি? কলকাতায় বসে কি বসরায় গোলাপ পাওয়া যায় নাকি? তা বসরায় গোলাপ পাবো কি করে এখানে, এই শহরে বসে? কেন পাবেন না বাবু? কলকাতায় কি না মেলে? ও, তো রোজ বুঝি আসে এরোপ্লেনে করে বসরার থেকে তোমার ওই আমদানি করা গোলাপ? তাহলে নিশ্চয়ই দাম খুব বেশি পড়বে। না না বাবু, এমন কিছু বেশি দাম নয়। তা আমাদের বাগানের আমদানি, বসরার থেকে চারা এনে লাগানো হয়েছিল আমাদের বাগানে। বটে! শুনে আমি তাজ্জব হই। তো গোবরা বলে, না না, ওই বসরায় গোলাপ চাইনি। যদি তোমার মোগল সরাই গোলাপ থাকে, তুমি আমাদের তাই দাও। আছে? তা কেন থাকবে না বাবু? তাও দিতে পারি। তা গোবরা বলল আমায়, দেখুন দাদা, বসরা ফসরা কোনো কালে শুনিনি। তো মোগল সরাই কিন্তু আমাদের জানা জায়গা। হ্যাঁ বাবু, মোগল সরাই গোলাপও খুব ভালো হবে। মোগল সম্রাজ্ঞীরা যে গোলাপের জন্য পাগল হতেন। হ্যাঁ, তাহলে তুমি কাজ করো। ওই সেই গোলাপেরই ১৬টা সেরা গোলাপ সাজিয়ে তুমি আমায় একটা তোড়া বেঁধে দাও। আর সেই সঙ্গে এই কার্ডখানা নাও। এটাও এঁটে দেবে, বুঝেছ? হ্যাঁ, দেখো, কিন্তু বাছাই করা একদম সেরা গোলাপ দেবে। হ্যাঁ, সে বলতে হবে না বাবু। আমি আপনাদের ভালো রকম জানি। আপনার দাদা তো প্রায়ই আমার দোকান থেকে ফুল কেনেন। আপনাকে তার সঙ্গে কতবার দেখেছি। দোকানের কথায় আমি গোবরার দিকে তাকালাম। তো গোবরা বলল, হ্যাঁ, দাদা এই দোকান থেকে বৌদির পুজোর ফুল কিনে নিয়ে যান বটে। বটেই! দাদাও তাহলে বৌদিকে পুজো করেন? স্ত্রৈণও আছেন বেশ তাহলে। তা নিত্যি পুজো নাকি? না, না, বৌদির পুজো আর্চা লেগেই আছে তো, তাই দাদা ফুল কেনেন। বাবু, আপনার দাদা খুব দিলদরিয়া মানুষ। এমন লোক আমি দেখিনি। ৳২ ফুল নিয়ে ৳১০ দিয়ে যান। একালে এমন ভদ্রলোক প্রায় দেখাই যায় না। বেশ, তাহলে তুমি ওই ১৬টা সেরা গোলাপ সাজিয়ে একটা তোড়া বানিয়ে রাখো, হ্যাঁ? আর তার সঙ্গে এই কার্ডখানা আটকে দিও, কেমন? হ্যাঁ বাবু, কাউকে দেবেন তো? আমি তাহলে পাতলা ফিনফিনে দিলবাহারি কাগজ দিয়ে মুড়ে দেবো তার উপর। যাকে দেবেন তিনি পেলে খুব খুশি হবেন। বেশ, বেশ। তাহলে তুমি এক কাজ করো। ততক্ষণ তুমি তোড়াটা বাঁধো। আর আমরা এই মার্কেটে কিছু কেনাকাটা করে এক্ষুনি আসছি। তো ০.৫ ঘন্টা পরে ঘুরে আসতেই ওটা পাওয়া গেল। বাহারি কাগজে মোড়া চমৎকার তোড়াটা। তাই মোগল সরাই গোলাপ কেমন ধারা দেখবার আমার খুব কৌতূহল ছিল। গোবরা কিন্তু কাগজের মোড়কটা ছুঁতেই আমায় দিল না। বলল, আপনি কেন দাদা? যার জন্য নেয়া সেই তো খুলবে সবার আগে। আপনি আগে দেখলে সেটা এঁটো হয়ে যাবে না? দেবতাকে কি কখনো কেউ এঁটো ফুল দেয়? তাহলেও তোড়াটার উপর দেখেই ঠাড় হলো যে মোগল সরাই গোলাপ পেল্লাই চেহারার এক চিজ। আড়ে বহরে দস্তুর মতন মোগলাই সন্দেহ কি? ১৬টা গোলাপে মনে হচ্ছে কাগজের ঠোঙায় মোড়া প্রকাণ্ড একটা বাঁধাকপি যেন। সন্ধেবেলায় মুখ চুন করে গোবরা এলো আবার। কি ছড়া কাটলেন দাদা? বউ আমার কেটে পড়েছে। আপনার ছড়া পড়ি না শটাং বাপের বাড়ি চলে গেল। সে বলল, সে কি? আমি অবাক হই। তা হয়েছিল কি শুনি? প্রথমে তো ফুলের তোড়াটা পেয়েই না খুব হাসি খুশি হয়ে ভেতরে চলে গেল। তার একটু পরেই ফিরে এসে বলল, আমি যদি তোমার দিদিমার বয়সী, তাহলে আমায় বিয়ে করতে গেছিলে কেন? খুব রেগে মেগেই বলল কথাটা। হ্যাঁ? তার মানে? তার মানে আমি কি করে বলবো বলুন? আমাকে তো একটি কথাও বলতে দিল না তারপর। নিজেও একটি কথা কইল না। সোজা গিয়ে গাড়িতে উঠল গোমড়া মুখে। আর গাড়ি হাঁকিয়ে সোজা চলে গেল বাপের বাড়ি। বলি গোবরা ততোধিক গোমড়া মুখে আমার ত্রিসীমানা থেকে চলে গেল। বলে গেল, নাকে খত, আপনার কবিতার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। আর কক্ষনো আমি এখানে আসছি না দাদা। সন্ধেবেলায় ফের মার্কেটের ভিতর দিয়ে ফেরার কালে কি খেয়াল হতে সেই দোকানিকে আমি গিয়ে শুধেলাম। হ্যাঁ হে,
তো কীরকম ফুল দিয়েছিলে বলো তো? ফুলগুলো বোধহয় তেমন ভালো ছিল না। কিছু শুকনো টুকনো ছিল বুঝি? না বাবু, সব ফুল আজ ভোরের তোলা, একেবারে তাজা ফুল। যেমন রং তেমনি খোশবায়। কি বলছেন আপনি? তাহলে? বাবুরা আমার প্রায় দিনের খদ্দের। যা দাম তার 4 গুণ ধরে দেন আমায়। তাই তো আজ আমি 4 গুণ ফুল বেঁধে দিয়ে তোড়াটা দিয়েছি। 4 গুণ ফুল? তার মানে? হ্যাঁ, বাবু 16টা ফুল চেয়েছিলেন। আমি 64টা বাছাই করা সেরা গোলাপের তোড়া বেঁধে দিয়েছি তাকে। কেন? বাবু খুশি হননি নাকি? হ্যাঁ, খুশি? সে কথা আর বলতে। বলেই আর কথা না বাড়িয়ে ফুলওয়ালার খুঁড়ে দণ্ডবত করে, যে খুঁড়ে গোবরার নিজের মাথা মুড়িয়েছে আজ, আমি চলে এলাম সেখান থেকে। আর বুঝলাম অধিকন্তু ন দোষায়ও কথায় বললেও এক্ষেত্রে সেইটি ভীষণ দোষাবহ হয়ে গেছে। 64টা গোলাপের বাহুল্য খোসার মধ্যে গোবরার বউ 65 দিয়েছে পত্রপাঠ। যাহা 64 তাহাই 65। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।